আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি বৈঠক সম্পূর্ণ হয়ে গেল। দর্শক, এই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার 10 মাসে 11তম দেশ সফর, এবং এই সফরটিকেও যথারীতি রাষ্ট্রীয় সফর বলে প্রচার করা হয়েছিল। আদৌ কি এটি রাষ্ট্রীয় সফর ছিল? আপনারাও কি এটি মনে করেন যে এটি একটি রাষ্ট্রীয় সফরসূচি ছিল, যেখানে ওনাকে বিমানবন্দরে আমন্ত্রণ জানায় বাংলাদেশের হাইকমিশনার? সাধারণত কোনো রাষ্ট্রীয় সফর যদি থাকে, দ্বিপাক্ষিক কোনো সফর থাকলে সেখানে কোনো রাষ্ট্রের কোনো দেশের প্রধান গেলে ওই যেই দেশে যায় সংশ্লিষ্ট দেশের কোনো একজন পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী হতে পারেন, সচিব হতে পারেন, এই ধরনের কেউ একজন দেখা যায় তাকে আমন্ত্রণ জানাতে এয়ারপোর্টে আসে। কিন্তু আহ, এখানে যদি রাষ্ট্রীয় সফর হয় তাহলে এমনটি কেন হলো না? এটি একটি বড় প্রশ্ন। যাই হোক, প্রায় 5.5 কোটি টাকা ব্যয় করে 39 জনের একটি দীর্ঘ বহর নিয়ে উনি একটি সফর শেষ করে আসলেন, সফর শেষ করলেন। বৈঠকের ফলাফল আসলে কি? কি কারণে এই সফরটি ছিল বলে আপনারা মনে করেন? দেখুন দর্শক, মূলত এই বৈঠকটি ছিল, যদি বলা হয় তাহলে প্রধান উপদেষ্টাকে ব্রিটেনের রাজার একটি এনজিও কর্তৃক লাইফ টাইম অ্যাচিভমেন্ট একটি পুরস্কার দেয়াকে কেন্দ্র করে ওনার এই সফরটি। এই ধরনের এনজিও পুরস্কার পৃথিবীতে অহরহ হয়ে থাকে। এগুলো নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে। ডোনেশনের মাধ্যমে এই ধরনের পুরস্কার এসে থাকে, নানা ধরনের টাকা পয়সার ব্যাপার আছে। এবং এমন কোনো পুরস্কার না যেটাকে যেভাবে ঢাক ঢোল পিটিয়ে প্রচার করা হচ্ছিল 90 দশক থেকে ব্রিটেনের রাজার এই এনজিওটি পরিচালিত করেন, এবং গত বছর থেকে উনি এই পুরস্কারটি দেয়া শুরু করেছে। এবং এই পুরস্কারটি এমন না যে ব্রিটেনের রাজা নিজে হাতে তাকে দিয়েছেন, তাও না। যাই হোক, সেই পুরস্কারটি ওনার ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য রাষ্ট্রীয় কোষাগারের 5.5 কোটি টাকা খরচ করে 39 জনের একটি দীর্ঘ বহর নিয়ে ব্রিটেনে যেতে হয়েছে। লন্ডনের সব থেকে ব্যয়বহুল হোটেলে 37টি কামরা নিয়ে 4 রাত্রি যাপন করতে হয়েছে। যাই হোক, করতেই পারেন, ওনারা এখন ক্ষমতায় আছেন, যা ভালো মনে করেন। কিন্তু অর্জনটা কি হলো? এই যে ওনার সফর, এই সফরের অর্জনটা কি? শুধুমাত্র কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে মিটিং এর জন্যই এই সফর? এই প্রযুক্তির যুগে আপনারা কি মনে করেন যে এত টাকা খরচ করে এই ধরনের মিটিং খুব বেশি প্রয়োজন ছিল? আচ্ছা, ধরেই নেই মিটিং খুব প্রয়োজন ছিল, তাহলে মিটিং থেকে অর্জনটা কি হলো? নতুন করে কি কিছু অর্জন হয়েছে? দেখি আমরা একটু পর্যালোচনা করে বা বিশ্লেষণ করে। মিটিং শেষে একটি যৌথ বিবৃতি দেয়া হয়। সেই বিবৃতিতে 9 লাইনের 333 শব্দের একটা যৌথ বিবৃতি ছিল। কি ছিল বিবৃতিতে? বিবৃতিতে ছিল বিএনপির পক্ষ থেকে কিছু দাবি আর সরকারের পক্ষ থেকে আশ্বাস বা কিছু শর্ত সাপেক্ষে আশ্বাস। বিএনপির প্রস্তাব এবং সরকারের শর্ত সাপেক্ষে আশ্বাস। পূর্বে কি এর ব্যত্যয় কিছু ঘটেছিল? এর আগে যতবারই সরকারের সাথে বিএনপির কথা হয়েছে, এর বাইরে কি নতুন কিছু হয়েছে? হ্যাঁ, এবার নতুন এতটুকুই হয়েছে যে ফেব্রুয়ারির 12 বা 13 তারিখের মধ্যে বিএনপি থেকে একটি প্রস্তাব দেয়া হয়েছে নির্বাচনের জন্য, রোজার আগে নির্বাচন করার বিষয়ে। সরকার কি বলেছে? যদি সংস্কার কার্যক্রম সম্পূর্ণ করা সম্ভব হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে অসুবিধা নেই। দর্শক, আপনারা কি মনে করেন ফেব্রুয়ারির মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন হবে? এই 10 মাসে যেখানে সংস্কারের সটিও হয়নি, সংস্কারের যেই দন্ত সেটিও এখনো বাস্তবায়ন হয়নি, আর এই কয়দিনের মধ্যে সকল সংস্কার সম্পূর্ণ হয়ে যাবে? হলে বেশ ভালো, আমরাও আশা করি একটি সুস্থ নির্বাচন হোক। কিন্তু কথা হচ্ছে, সরকারের মদতপুষ্ট যেই তাদের কিংস পার্টি রয়েছে,
এনসিপি তারা কিন্তু ইতিমধ্যেই তাদের এই বৈঠককে প্রত্যাখ্যান করেছে। এনসিপি থেকে জানানো হয়েছে লন্ডনের বৈঠক তারা মানে না। তাহলে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে বৈঠকে কি কি হতে পারে এবং বৈঠকের পরবর্তীতে আবার নতুন কি কি নাটক তৈরি হতে পারে। আমাদের প্রেডিকশন ভুল প্রমাণিত হয়নি, আমরা যেই প্রেডিক্ট করেছিলাম সেটিই হয়েছে। আমি বলেছিলাম ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি উভয় পক্ষ থেকে মেনে নেওয়া হতে পারে, নির্বাচন খুবই মিটিং খুবই সৌহার্দ্যপূর্ণ ভাবে হবে, তাই হয়েছে। কিন্তু নানা মহলে একটি প্রশ্ন উঠেছে যে প্রায় দেড় ঘন্টা প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক রহমান দুজনের যে একান্ত বৈঠক হয়েছিল, সেই বৈঠকে ওনারা আদতে কি আলোচনা করেছিলেন জাতি সেটা জানতে চায়। অনেকেই বড় বড় সাংবাদিকরাও এই বিষয়ে প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক বিশ্লেষকগণ এই বিষয়ে প্রশ্ন তুলেছেন। তাদের ভিতরে যে একান্ত বৈঠক হয়েছিল, দেশের জনগণ বা জাতি হিসাবে দেশের মানুষের তো এটি জানার রাইটস রয়েছে। আপনারা কি মনে করেন যে এটি জানার রাইটস সাধারণ মানুষের আছে? যদি থেকে থাকে তাহলে তাদের এই একান্ত গোপনীয় বৈঠকের ব্যাপারটি তারা কেন সামনে আনলেন না? এবং মজার বিষয় হচ্ছে, যেই বিএনপি কিছুদিন আগেও জনাব খলিলুর রহমান সহ মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করে আসছিলেন, সেই ডক্টর খলিলুর রহমানকে দিয়েই তারেক রহমানকে স্বাগত জানানো হলো এবং যৌথ বিবৃতিটাও কিন্তু তার মাধ্যমেই উপস্থাপন করা হলো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেউ যদি ভেবে থাকেন যে উনি আসলে খেলার ছলে করেন বা উনি কিছু বোঝেন না, মস্ত বড় ভুল করবেন। উনি হচ্ছেন বিশ্বের তাবৎ খিলাড়িদের খিলাড়ি, মাস্টার মাইন্ড খিলাড়ি। উনি বোঝেন কাকে কিভাবে কোন মেসেজ দিতে হয়, কাকে কোন ভাবে টাইট করতে হয়। এর আগেও বিএনপি যখন মিটিং করতে যায় তখন কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পাশে বসিয়ে বিএনপি মিটিং করেছিল। তার বিএনপিকে মেসেজ দেওয়া যে দেখো, তোমরা এই ব্যক্তিকে পদত্যাগ চেয়েছো, এই ব্যক্তিকে তোমরা চাও না, অথচ এই ব্যক্তির মাধ্যমে তাকে সাথে নিয়েই আমি তোমাদেরকে জবাব দিচ্ছি বা আমি তোমাদের সাথে কথা বলছি। ঠিক তেমনটি দেখুন, এই খলিলুর রহমানকে নিয়ে বিএনপির এত আপত্তি, আর তাকে দিয়েই কিন্তু জনাব তারেক রহমানকে রিসিভ করা হলো এবং যৌথ বিবৃতিটাও কিন্তু তার মাধ্যমে দেয়া হলো। অর্থাৎ প্রধান উপদেষ্টার থেকে বিএনপির জন্য মেসেজ ক্লিয়ার যে আপনারা যে কথাই বলুন, যে পথেই চলুন, আমি আমার যেটি করার আমি সেটি করব, আমি আমার সিদ্ধান্তে অনড় এবং এটি হবে। গোপন যত চুক্তি যত আতাতি হোক না কেন, বিষয়টি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছে। করিডোর, বন্দর, সেন্ট মার্টিন সহ স্পর্শকাতর কিছু ইস্যু রয়েছে। আমেরিকার এই ইস্যুগুলো বাস্তবায়নের জন্য তাদের যতদূর যাওয়া প্রয়োজন, যা যা করণীয় তারা সেটাই করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সেগুলি করবেন। এর জন্য যদি ওনাকে আরো বিভিন্ন কলা কৌশলের আশ্রয় নিতে হয়, ছল চাতুরির আশ্রয় নিতে হয়, উনি নিবেন এবং উনি এগুলো খুব ভালোই পারেন। উনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, খুব আবেগ দিয়ে কথা বলেন, এমন ভাবে কথা বলেন যে উনি একেবারে নিষ্পাপ শিশু। ক্যাজুয়াল ভাবে উনি অনেক কথা বলেন, মানুষ মনে করে মনে হয় উনি না বুঝে বলে ফেলেছেন। আসলে আসলে উনি এভাবেই মেসেজ গুলো দিয়ে থাকেন। দর্শক, আপনাদের কাছে কি তেমনটি মনে হয়? বিএনপি কি আবারও একই ভুল করলো? দর্শক, আপনাদের কি মনে হয় বিএনপির এই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের যেই প্রস্তাবনা, এটি কি সরকার মেনে নিবে, নাকি সরকার মদত পুষ্ট এনসিপি সহ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমোনাই সহ আরো তথাকথিত ইসলামপন্থী যেই দলগুলো রয়েছে, তারা মাঠে নেমে বিএনপির এই দাবির বিপরীতে একটি অবস্থান গ্রহণ করবে এবং এটিকে কেন্দ্র করে আবার নির্বাচনের ইস্যুটি
পিছিয়ে যাবে এবং আবার রাজনীতির মাঠ গরম হয়ে উঠবে। তখন তার জন্য বলা সহজ হবে, আমি তো নির্বাচন দিতেই চেয়েছিলাম, কিন্তু দেশের অন্যান্য দলের দাবির কারণে আমি এই মুহূর্তে নির্বাচন দিতে পারছি না। এবং আন্তর্জাতিক মহলকেও এটি গিলানো বা আন্তর্জাতিক মহলকেও এটি বুঝানো খুব সহজ হবে। আর পশ্চিমারা তো তার সাথে রয়েছেই, ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকা, জাতিসংঘ তো তার নির্বাচনের অংশগ্রহণমূলক নির্বাচনের যে ব্যাখ্যা দিয়েছে, সেখানে তো তার জন্য পথ খুব সুগমই হলো। দর্শক, আপনারা কি এটি মনে করেন? আবারও প্রশ্ন রেখে বিদায় নিব, বিএনপি কি তার ফেব্রুয়ারির নির্বাচনের দাবি আদায় করতে সক্ষম হবে, নাকি সরকারের এই কূটকৌশলের কাছে পরাজিত হবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।